স্বাগতম ক্রিকফ্রেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামী 21 জুলাই থেকে শুরু হবে দ্য 100। তবে নিলামটা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী মাসের 15 তারিখের দিকে। সেই নিলামে কিন্তু দেশি বিদেশি অনেক ক্রিকেটার নাম দিয়েছেন, সেখানে বাংলাদেশের 23 জন ক্রিকেটারের নাম আছে। এই তালিকায় কারা কারা আছেন, কারা কারা আসলে দল পেতে পারেন, এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দ্য 100-এ আমরা জানতাম যে বাংলাদেশের ক্রিকেটাররা নাম দেবেন, সেটা আসলে এই পরিমাণ হবে, আপনি কি এটা কি কল্পনা করেছেন কিনা? না, এখন যেহেতু মানে এটা একটা বড় কারণ হতে পারে যে সাম্প্রতিক সময়ে কিন্তু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আসলে ক্রিকেটারদের মোটিভেট করছে যে তোমরা আসলে বাইরের দেশে লিগে গিয়ে খেলো। আপনি যদি জাস্ট রিশাদ হোসেনের কথাটা আপনি চিন্তা করেন যে ওই সময়টাতে বিপিএল চলছে, একটা নিজের দেশের টুর্নামেন্ট বাদ দিয়ে আপনি ভিনদেশি টুর্নামেন্ট আপনি একজন খেলোয়াড়কে খেলতে দেবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মানে অবিশ্বাস্য ব্যাপার। কারণ আপনি যদি খেয়াল করেন যে সাকিব, মুস্তাফিজ যখন আইপিএল খেলতেন তাদেরকে কোনো সময় কিন্তু পুরো আইপিএল এর জন্য এনওসি দেওয়া হতো না। সে কারণে একটা ধারণা ছিল যে বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না, সে কারণে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে বাংলাদেশের ক্রিকেটারদের খুব বেশি আগ্রহ দেখাতে না। কিন্তু রিসেন্টলি যে জিনিসটা হয়েছে, আপনি যদি লাস্ট আইপিএলটা খেয়াল করেন যে মুস্তাফিজ প্রায় 90 থেকে 95% টাইম আইপিএলে খেলতে পারতেন, সে কারণে কিন্তু তিনি 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কলকাতায় দল পেয়েছিলেন। আপনি যদি পিএসএল এ চিন্তা করেন, ওই সময়টাতে বাংলাদেশের ক্রিকেটাররা পুরোপুরি অ্যাভেলেবেল থাকবেন, সে কারণে কিন্তু আমরা চারজন ক্রিকেটারকে দেখছি যে তারা সেখানে খেলবে, দল পেয়েছেন। এবং এই জুন জুলাই যদি আপনি জুলাই বা আগস্টের দিকে যদি আপনি খেয়াল করেন, সেই সময় বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার সুযোগ থাকবে বা সম্ভাবনা থাকবে। সেখানে আমার কাছে মনে হয় যে বেশ একদম একটা বড় সংখ্যার যদি কথা বলেন, 23 জন ক্রিকেটার তারা নাম দিয়েছেন, তারা অনেকে প্রত্যাশা করছেন হয়তো দল পাবেনও, আর সেটা আসলে অনেক অন্য ব্যাপার আসলে। তবে হায়েস্ট যে ক্যাটাগরি আছে সেখানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র আছেন মুস্তাফিজুর রহমান। সেখানে কিন্তু সাকিব আল হাসানও থাকতে পারতেন, তার নামটা কিন্তু নেই। সে কারণে কিছুটা আসলে অবাক হওয়ার মতো কিনা। আমি আসলে সাকিবেরটাকে বলি যে সাকিবের নামটা না থাকা আসলে অবাক হবো না। এর একটা বড় কারণ হচ্ছে, আপনি যখন রিসেন্টলি যদি খেয়াল করেন, বিশেষ করে 2024-এর সেই অক্টোবরের পর থেকে তিনি তো জাতীয় দলে নেই, তিনি তো বড় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু খেলছেন না। লাস্টবার তিনি পিএসএল এ খেলেছিলেন, সেখানে 1 রান বা 2 রান করেছিলেন, একটা উইকেট হয়তো পেয়েছিলাম যদি ভুল না করে থাকি। এর বাইরে কিন্তু আইএল টি20 এবং টি10 টুর্নামেন্ট দিয়ে তো আপনি নরমালি আসলে এত বড় টুর্নামেন্টগুলোতে বিবেচনা করবেন না। টি10 টুর্নামেন্ট আপনি যাবেন, 2টা বল খেলবেন, 10 রান করবেন, এটা আপনার দলের জন্য অনেক বড় ব্যাপার হয়ে যায়। কিন্তু আপনি যখন 20 ওভারের টুর্নামেন্ট খেলবেন, সেখানে কিন্তু 100 বলের একটা টুর্নামেন্টের, এটা 100 বলের একটা টুর্নামেন্ট খেলবেন, তখন কিন্তু একটা পার্সপেক্টিভ একটু ভিন্ন। আর একটা হচ্ছে কন্ডিশন, একটা বড় ব্যাপার থাকতে পারে। আপনার আইএল টি20 পারফরমেন্স কথা বলছেন, সাকিবের বেশ কিছু ম্যাচে খুব ভালো বোলিং করেছেন, একদম টপ ক্লাস বোলিং করেছেন, কিন্তু অ্যাজ এ ব্যাটার আপনি যখন একটা অলরাউন্ডারকে নেবেন, তখন আপনি তো শুধু বোলার হিসেবে আপনি নেবেন না, আবার যদি আপনি তাকে শুধু স্পিনার হিসেবে নেন, সেই ব্যাপারটা একটু অন্যরকম, মানে এটা তাদের আসলে পার্সপেক্টিভ। কিন্তু আপনি যদি অলরাউন্ডার হিসেবে নাম দিচ্ছেন, সেখানে ওই ব্যাটিংটাও তাকে দেখা হয়। সো তিনি ওইখানে যে ধরনের ব্যাটিংটা করেছেন, সেটা আসলে দ্য 100-এর যে কন্ডিশন, আপনি ইংল্যান্ডের কন্ডিশন, সেই কন্ডিশন আপনি কেমন করতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন থাকতে পারে। এবং সাকিব নিজেও হয়তো চিন্তা করেছেন যে আমি লাস্ট কয়েকটা মৌসুমে আমি দ্য 100-এর নাম দিয়েছি, কখনো দল পাইনি, এবার আর ঠিক আছে আমি নাম দিব না, সে কারণে হয়তো তার নামটা নেই। এটা আমার কাছে পার্সোনালি মনে হয় তিনি হয়তো ইচ্ছে করে নামটা সেখানে দিতে চান, যেহেতু দল পাওয়ার সুযোগটা কম থাকে। যখন তিনি টপ ক্লাস ফর্মে ছিলেন তখনই তিনি দল পাননি, এখন তো তিনি ফর্মে নেই, জাতীয় দলে খেলছেন না, সে কারণে হয়তো তিনি ওই ব্যাপারটা চিন্তা করেন। আর মুস্তাফিজের কথা বললেন, আপনি যদি এখনকার সময় চিন্তা করেন, বাংলাদেশের জাতীয় দলে যারা খেলছেন তাদের ভিতরে একেবারে টপ ক্লাস যদি ক্রিকেটার বলেন, যে বাইরের দেশে প্রিমিয়ার লিগ খেলার, মানে বাইরের দেশে লিগ খেলার মতো অ্যাবিলিটি আছে, তার ওই জনপ্রিয়তাটা আছে, বোলিংয়ের কথা বলেন, বর্ণনা দিকের কথা বলেন, ভ্যারিয়েশনের কথা বলেন, বা বিশ্বজুড়ে পরিচিতির যে জায়গাটা, সেই জায়গাটাতে মুস্তাফিজই একমাত্র মনে হয় যে, তার পাশাপাশি আপনি রিশাদকে রাখতে পারেন, কিন্তু মুস্তাফিজ তো অভিজ্ঞতাকে আমি একটু এগিয়ে রাখছি, সেই কারণে কিন্তু তাকে ওই টপ গ্রেডেড ক্যাটাগরিতে রাখা হয়েছে। খুব সম্ভবত তার ভিত্তিমূল্য যেটা ধরা হয়েছে, যদি এবার নিলামটা হবে, এখানে আসলে ভিত্তিমূল্য যে 1 লাখ পাউন্ড খুব সম্ভবত, সেটা যদি বাংলাদেশে আপনি কনভার্ট করেন প্রায় 1.5 কোটি টাকার মতো, মানে আপনি শুরুটাই করছেন 1.5 কোটি টাকা থেকে। সেখানে হয়তো তার যদি ইংল্যান্ডের কন্ডিশন, তিনি আসলে সেখানে কতটা ইফেক্টিভ হবেন, সেটাও একটা বড় মনে হয় যে এই বেস প্রাইসেও যদি মুস্তাফিজ যদি খেলার সুযোগ পান, এটা একটা হিউজ একটা বড় ব্যাপার হবে। মানে এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের সচরাচর দেখা যায় না। আপনি ইংল্যান্ডে গিয়ে এরকম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলবেন, এটা আসলে বড় একটা বিষয় বাংলাদেশের পার্সপেক্টিভে। হ্যাঁ, সো এইটা একটা বড় ব্যাপার হতে পারে। আবার রিশাদের কথা আপনি বলতে পারেন, আমি রিশাদকে নিয়ে একটু আশা হতে পারে, মুস্তাফিজের চেয়েও একটু রিশাদকে নিয়ে আশাবাদী। এর একটা বড় কারণ আমি বলছি যে, আপনি যদি গত বিপিএলটা নিশ্চিতভাবে দেখেছেন, সেখানে
স্যাম বিলিংস এসেছিলেন সিলেট টাইটান্সের হয়ে খেলতে। তিনি একটা কথা বলেছিলেন যে আমি গত বছর তাকে টি-20 ব্লাস্টে খেলাতে চেয়েছিলাম, কিন্তু ব্যাটে বলে মিলেনি বা অন্যান্য ব্যাপার ছিল, জাতীয় সে কারণে দলে ব্যস্ততা ছিল, সেই কারণে তিনি খেলাতে পারেননি। এইবার তিনি তাকে খেলাতে চান। স্যাম বিলিংস নিশ্চিতভাবেই কোনো না কোনো একটা দলের সঙ্গে তিনি থাকবেন, এবং তিনি যদি থাকেন এবং তার যদি খেয়াল করেন ওভাল ইনভিনসিবল খুব সম্ভবত তার গত 2 মৌসুমে মানে তিনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন তার দলটা শিরোপা জিতেছে। সো তাকে নেওয়ার একটা বড় প্রবণতা থাকতে পারে। আর মুস্তাফিজ যেহেতু পেসার, তার ব্যাপারে হয়তো চিন্তা করবে যে এই কন্ডিশনে মানে ইংল্যান্ডে একটু পেসি কন্ডিশনে মুস্তাফিজ কতটা কার্যকরী হবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। এয়ার সুইং পাওয়ার একটা ভালো একটা সুযোগ থাকবে মানে স্পেসিফিক কিছু ভেন্যুতে সেই জায়গায় ফ্র্যাঞ্চাইজিরা যদি চিন্তা করে যে আমাদের এরকম একটা স্লোয়ার একটা বোলার দরকার, তাহলে হয়তো বা মুস্তাফিজ ফার্স্ট চয়েসে থাকতে পারে। কারণ আপনি যদি নাথান এলিসকে দেখেন, নাথান এলিস কিন্তু অলরেডি ডিরেক্ট সাইনিং এ বেশি পেস নেই, তার ভেরিয়েশন আছে, স্লোয়ার আছে। তিনি কিন্তু দুনিয়ার সব কন্ডিশনেই ভালো করছেন। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপেও ধরেন যে ভালো করছেন, লাস্ট বিগ ব্যাশটা দেখেন, সেখানে হোয়ার্ড হারিকিন্সে রিশাদের চেয়ে বেশি উইকেট শুধুমাত্র তিনি পেয়েছিলেন। সো তিনি ইংল্যান্ডের কন্ডিশনে দল পেয়েছেন অলরেডি, তিনি ভালো করবেন। তো স্লোয়ার বলটা সেখানে কাজে লাগতে পারে। আপনার যদি ভেরিয়েশন থাকে, আপনি যদি স্কিলফুল হয়, আপনি দুনিয়ার যে কোনো কন্ডিশনে ভালো করতে পারেন। সো সেই কারণে তার প্রতি একটা মানে মুস্তাফিজের প্রতি একটা নজর থাকবে। আরেকটা নজর থাকবে, সেটা একটা হতে পারে যে এটা আমি জানি না নজর থাকবে নাকি থাকবে না, সেটা একটা বড় প্রশ্ন। কারণ ভারতের বা আইপিএলের 4টা ফ্র্যাঞ্চাইজি আছে, যেহেতু ভারতের সাথে ওই যে ক্ল্যাশটা হয়েছিল, আইপিএলের একটা ইস্যু হয়েছিল, সেই কারণে এমন হতে পারে মুস্তাফিজকে নিচ্ছে না কেউ। আবার এমনও হতে পারে, যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছিল যে কলকাতার তাকে নিয়ে অনেক বড় প্ল্যান ছিল। সো মুম্বাই নিশ্চিতভাবে, মুম্বাইয়ের যে দলটা আছে তারা নিশ্চিতভাবেই অন্যান্য দেশের ক্রিকেটারদের সাথে আপনি দেখবেন, সুনীল নারায়ণের সঙ্গে দেখবেন বা নিকোলাস প্রণয়ের সাথে দেখবেন, তাদের সাথে কিন্তু মানে বাৎসরিক একটা লং টাইম একটা চুক্তি করে। সো যেহেতু আইএলটি মানে এইখানে যেহেতু তাদের একটা সুযোগ আছে, সেখানে হয়তো মুস্তাফিজকে একটা পিক করার সুযোগ থাকতে পারে। আর আমার মনে হয় না ভারতের যে বিরোধিতা এটা আইপিএল এর বাইরে খুব একটা কার্যকরী হবে, কারণ আমি আসলে এই যে আপনি আইএল-টি20 দেখতে পারেন, সেখানে কিন্তু এমআই এমিরেটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। একই সময় যখন আসলে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, সেটা আসলে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে তারা আসলে সেই সময় কিন্তু এমআই এমিরেটস কিন্তু তারা কিন্তু বাদ দেয়নি। সেটা সাকিব কিন্তু দলটার হয়ে প্রায় চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন, ফাইনালে দলটা আসলে বাদ পড়ে গেছে ফাইনালে। সো ওইটা একটাই থাকতে পারে। তো আমার কাছে মনে হয় যে মুম্বাই তাকে একটা ক্যাশ করার একটা সুযোগ থাকতে পারে। এটা বড় কারণ যে মুম্বাই যদি তাকে ইংল্যান্ডে খেলাতে পারে, তখন যেটা হবে যে আগামী মৌসুমে যখন আইএল-টি20টা হবে, তখন তারা এমআই লন্ডন মানে এমআই এমিরেটস যেটা কি সেখানে তাকে এটা নেওয়ার বড় সুযোগ থাকবে। কারণ আপনি যদি দেখবেন মুম্বাই, কলকাতা বা এরা যখন একটা এমআই ইনভিজিবলস এরকম কি একটা এখানে একটা এমআই লন্ডন, আচ্ছা এমআই লন্ডন, আর ওইটা হচ্ছে এমআই এমিরেটস। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি দেখবেন কলকাতা মানে মুম্বাই এরা যখন কাউকে নেয়, তারা দেখবেন 3-4টা লিগে সেম ক্রিকেটারদের নেয়। আপনি দেখবেন কায়রন পোলার্ড, সুনীল নারায়ণ, নিকোলাস প্রাণ, এরা সবসময় একই হয়তো বা কোচিং স্টাফে থাকবেন, না হয় প্লেয়ার হিসেবে থাকবেন তারা। আপনি রশিদ খানের কথা বলতে পারেন। এইখানে যদি মুস্তাফিজকে কোনোভাবে তারা সুনজর দেয়, সেটা কিন্তু মুস্তাফিজের জন্য একটা বড় ব্যাপার হতে পারে আমার কাছে যেটা মনে হয়। এখানে কিন্তু এর বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যাদের নিয়ে আসলে মানে আলোচনাটা করা উচিত। তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, লিস্টটা অনেক বড়। সেখানে পিএসএল দল পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তিনিও আছেন। বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি আছেন। নাহিদ রানার কথা আপনি বললেন, রিপন মন্ডল, হাসান মাহমুদ, নাইম শেখ, সাব্বির রহমান, সৌম্য সরকার, সব মিলে এইখান থেকে কি কোনো ক্রিকেটারের সুযোগটাকে আপনি দেখেন, নাকি এটা আসলে একটা প্রাইমারি স্টেজ নাম দিয়ে আসলে তারা আসলে পরবর্তীতে হয়তো আর সুযোগ পেতে পারেন? মানে এইখানে আপনার নাম দেওয়ার ব্যাপারটা আসলে কি আপনি খেয়াল করে দেবেন, অনেক সময় অনেক ক্রিকেটার দল পাবেন না নিলামে, তারপরও নাম দেন। একটা বড় কারণ যে আপনি যদি একটা ক্রিকেটার ইনজুরিতে পড়েন, এটা রিপ্লেসমেন্টের দরকার। আপনার যদি নিলামে নামই না থাকে, আপনাকে আসলে নিবে মানে কোনভাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে যেতে হয়। সো অনেক ক্রিকেটার এই কারণে আসলে নাম দেন। সো আমার কাছে আপনি যদি এই লিস্টটা দেখেন, এখানে শরীফুলকে হয়তো আপনি বিপিএল এ যে পারফরমেন্স করেছেন, তিনি খুব সম্ভবত 26টা উইকেট নিয়েছেন, সেই হিসেবে আপনি বলতে পারেন যে হ্যাঁ তার একটা ভালো সুযোগ থাকতে পারে। কিন্তু আপনি যদি দেখবেন, যেহেতু ইংল্যান্ডে খেলা, সবসময় আসলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অনেক পেসার থাকে, তো তাদের উপরই বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে। হ্যাঁ, এর বাইরে তারা ওয়ার্ল্ড ক্লাস টাইপের পেসার আছে, তাদের তো তারা দলে নেবে, কিন্তু শরীফুলের একটা সুযোগ থাকলেও থাকতে পারে। এর পাশাপাশি আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের কন্ডিশনে 150 কিলোমিটার গতিতে বোলিং করছেন, যদি লাইন লেনটা ঠিক থাকে, নাহিদ রানা একটা বড় মানে বড় তারকা হতে পারেন বা বড় একটা পিক হতে পারেন যদি ফ্র্যাঞ্চাইজিরা তাকে আসলে এভাবে কাজে লাগে। কারণ আপনি চিন্তা করেন যে মার্ক উড ওইখানে যে ধরনের বোলিং করেন ইংল্যান্ডের কন্ডিশনে, নাহিদ রানা যদি ওই ধরনের কন্ডিশনটা পান, নাহিদ রানা নর্মালি বাংলাদেশের কন্ডিশনে যে ধরনের বোলিংটা করেন বা এই এশিয়ার কন্ডিশনে যে ধরনের বোলিংটা করেন, আপনার যদি মনে থাকে 2024 সেপ্টেম্বরে সেই পাকিস্তান সফরে তিনি যে স্পেলটা করেছিলেন, তারপর ডিসেম্বরে যদি আপনি চিন্তা করেন, নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্টে যে স্পেলটা তিনি করেছিলেন, এই মানে এই কন্ডিশনটা যদি তিনি ইংল্যান্ডে পান, মানে টপ গ্রেডেড কন্ডিশন, আমার কাছে মনে হয় যে নাহিদ রানা একটা বড় মানে
সম্পদ হতে পারেন ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, এবং আমার কাছে মনে হয় তাকে একটা নজর দেওয়া উচিত এই ফ্র্যাঞ্চাইজিতে। তবে এখানে আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব একটা সুযোগ আসলে না, হবে আমার না, কাছে মনে হয় না। যেহেতু তারা আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওই যে ওদের যে কন্টিনেন্ট সেখান থেকে আসলে ব্যাটসম্যানদের নেওয়ার আসলে চেষ্টা করবে। আমরা জানি যে উপমহাদেশের ব্যাটাররা সবসময় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো উইকেটে গিয়ে খুব সবসময় স্ট্রাগল আপনি করেন। বিরাট কোহলির কথা বলতে পারেন, বিরাট কোহলি, আপনি এখানকার যে বাবর আজমের কথা বলেন, তারা পর্যন্ত গিয়ে সেখানে আসলে স্ট্রাগল করেন। আপনি ব্যাটসম্যানরা কেন দল পাবেন না, তার একটা বড় উদাহরণ হতে পারে এই পাকিস্তান সুপার লিগের যে নিলামটা হলো সেখানে। আপনি ব্যাটসম্যান হিসেবে কে দল পেয়েছেন? পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন, তারপরে বেশ আর তিনটা দলকে পেয়েছেন। একটা হচ্ছেন রিশাদ হোসেন লেগ স্পিনার, তিনি একটা এক্সপেক্টর, তিনি পাবেন। মুস্তাফিজুর রহমান, তিনি ভালো মানের পেসার। নাহিদ রানা, তাকে গতবার পেশার দল নিয়েছিল। তার মানে চারটা ক্রিকেটার দল পেয়েছেন, তার সেখানে একজন ব্যাটসম্যান আমি খুব লাকিলি দল পেয়েছেন আমার কাছে, যেটা পার্সোনাল মনে। আমি যেটা পরে বুঝতে পারলাম যে তারা যেহেতু কুশল পেরেরাকে নিতে পারেন, লাহোর কালান্দাসের কথা বলছি, তারা নিতে চেয়েছিল যে কুশল পেরেরা গতবার তাদের হয়ে খেলেছেন, এবার তারা এই জায়গাটা পূরণ করার জন্য শুধুমাত্র বাধ্য হয়ে পারভেজ ইমনকে নিয়েছে। তাকে চারে ব্যাটিং করানো যেতে পারে, যেহেতু সিলেটের হয়ে তিনি চারে ব্যাটিং করেছেন, এই কারণে উইকেট কিপিংটাও কিন্তু উইকেট কিপিংটা করতে পারেন। সেই জিনিসটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্বাভাবিকভাবেই বাইরের দেশের লিগে ওই ধরনের চাহিদা নেই। তার একটা বড় কারণ যে তারা জাতীয় দলের হয়েই ওই লেভেলের বা একটা এক্সপেক্টর টাইপের যে ব্যাটিং করা প্রয়োজন, টি-20-র যে চাহিদাটা পূরণ করা প্রয়োজন, সেই ধরনের ব্যাটিং বাংলাদেশের যারা ব্যাটসম্যান আছেন তারা কেউই করতে পারে না। স্বাভাবিকভাবে তারা খুব দরকার। আপনি সামগ্রিকভাবে যদি চিন্তা করেন, বাংলাদেশের যে ব্যাটসম্যানরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, আপনি লিটন কুমার দাসের কথা ধরতে পারেন, কলকাতাতে মোহাম্মদ আশরাফুলের কথা বলতে পারেন, তামিম ইকবাল, তিনি তো আসলে ম্যাচ খেলানো হয়নি। আপনি সাকিবের কথা বলতে পারেন, আপনি যদি ব্যাটসম্যান হিসেবে আসলে কতটা সফল হয়েছেন সাকিব আসলে বোলার হিসেবে যতটা সফল কলকাতা যদি আপনি চিন্তা করেন, তিনি হয়তো দু তিনটা ইনিংস ভালো খেলেছেন, কিন্তু অ্যাজ এ ব্যাটার হিসেবে তিনি 19 ওয়ার্ল্ড কাপে যে ধরনের সফলতা পেয়েছেন এরকম তো আসলে কোথাও তিনি কোনো জায়গায় গিয়ে পাননি। সো এইটা বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে সবসময় ধরনের একটা প্রশ্ন থাকে, এবং থাকাটাই স্বাভাবিক। কারণ আপনি যখন আপনাকে তো যেমন বিশ্বকাপ খেলছেন, আপনি যখন 24 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, 25-এর এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন, এই ধরনের টুর্নামেন্টে যখন আপনি ব্যাটসম্যানশিপটা দেখাতে পারবেন, ভালো করতে পারবেন, তখন আপনাকে নিয়ে বাইরের দেশের যে লিগগুলো হয়, ফ্র্যাঞ্চাইজিরা আছে, তারা আপনাকে না। আপনি রিশাদ কীভাবে এত বড় তারা খেলেন? রিশাদ 24 ওয়ার্ল্ড কাপে তিনি ভালো বল করেন, 11 বা 12টা উইকেট পেলেন, তারপরে তিনি বিগ ব্যাশে দল পেলেন, তারপরে তাকে নিয়ে আলোচনা হলে পিএসএলে দল পেলেন, পিএসএলে ভালো করলেন, আবার বিগ ব্যাশে দল পেলেন, এবার গিয়ে তিনি 13-14টা উইকেট পেয়ে আসলেন। তার একটা কি হলো, ওই বিশ্বকাপের পারফরমেন্স দিয়ে তিনি এই এত জনপ্রিয় ধারাবাহিকভাবে পারফরমেন্স কিন্তু একটা বড় এইটা একটা বাংলাদেশি ব্যাটসম্যানরা কখনোই, আপনি যদি একেবারে শুরু থেকে দেখেন, ওই সাকিব আল হাসানের ওই 2019-এর বিশ্বকাপ বাদ দিলে আপনি কনসিস্টেন্টলি একদম টপ গ্রেডেড পারফরমেন্স করেছে বাংলাদেশের কোন ব্যাটার, সেটাকে আপনি বলতে পারেন না। সেই কারণে বাংলাদেশের ব্যাটসম্যানদের কদরটা না থাকাটা আসলে খুব স্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ মমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকেট ফ্যানদের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।